সেই গাছে উঠে যেই ডাব পাড়তে যাবে, চোখের সামনে তো শাকচুন্নিকে দেখে মগা ভয়ে অজ্ঞান হয়ে যায়। ওরা বাপরে ভূত! জঙ্গলের মধ্যে আমার সবাই কষ্ট পাচ্ছেন। কি ভাই আমার রবিশ, তোর এমন অবস্থা কি করে হলো ভাই? তোর কি হলো এমন? তোকে কে করলো ভাই? তোকে কে করলো ভাই? বল আমাকে। রবিশ কোনো কথা না বলে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তারপর তার শরীর থেকে রবির আত্মা বেরিয়ে তার দিদির সামনে এসে দাঁড়ায় এবং তার সঙ্গে ঘটে যাওয়া সমস্ত কথা খুলে বলে। মরল মশাই, ওনার সবার কথা সময় হয়েছে। এদিকে আমি কি গো শুনছো? এদিকে নতুন গাছ ডাব যে লাগিয়েছিলাম তাতে অনেকগুলি নারকেল ধরেছে। তুমি কি দেখেছো? দেখেছি গো গিন্নি, দেখেছি। বড় বড় দুটো কাঁদি হয়েছে। কালকেই তুমি এক কাঁদাদি ডাব পাড়াবে বলে দিছি। আমি আর আমার খোকা খাবো, বুঝেছো তুমি? আচ্ছা আচ্ছা, তাই হবে। এখন ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। সেই রাতে কে যেন একটা মুখে গামছা বেঁধে চুপি চুপি মরল মশাই নারকেল গাছে উঠে দুকাদি ডাব পেরে নেয়। তারপর এদিকে সকাল হতে দেখা যায় রবিশ দুটো ডাব নিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছে। রবিশ, দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া। কি হলো গো দাদা, এমন করে দাঁড়াতে বললে কেন? দাঁড়াতে বললাম কেন? বেটা চোর, মরল মশাইয়ের কাছ থেকে ডাব চুরি করে পালানো হচ্ছে। চল শিগগিরই মরল মশাইয়ের কাছে বিচার হবে। এই কথা বলে মগা রবিশকে মরল মশাইয়ের কাছে জোর করে ধরে নিয়ে যায়। এই যে কর্তা, বেটা চোর রবিশ আপনার কাছে ডাব চুরি করে বাজারে বিক্রি করে দুটো খাবে বলে বাড়িতে নিয়ে যাচ্ছিল, আর আমি ঠিক সেই সময় ধরে ফেলেছি। কি সব বাজে বাজে বলছো মগাদা? আমি মরল মশাইয়ের ডাব চুরি করিনি, আমি বাজার থেকে কিনেছি পয়সা দিয়ে। আমার মেয়েটার বড্ড জোর, কাল রাতে। বলি ও দিদার বাবা, তুমি শুনছো? কবিরাজ মশাই আজকে বলে গিয়েছেন রিতাকে ভালো মন্দ খাওয়াতে। কয়েকদিনে মেয়েটা তো অনেক দুর্বল হয়ে পড়েছে। বাবা, আমাকে একটা ডাব কিনে এনে দেবে? আমাকে না খুব ডাব খেতে ইচ্ছে করছে। তুমি আমাকে এনে দেবে বাবা? তাই নাকি? আমার সোনা মেয়ে ডাব খেতে ইচ্ছে করেছে। কাল হাটে গিয়ে আমি ডাব কিনে নিয়ে আসবো। তুমি এখন ঘুমিয়ে পড়ো তো। এই ব্যাপারটা রবিশ মরল মশাইকে বুঝিয়ে বলতে থাকে। সেই জন্য তো স্টেশন বাজার থেকে আমি ডাব কিনে বাড়ি নিয়ে আসছিলাম, আর সেই সময় মগাদা আমাকে ধরে নিয়ে আনলো। রবিশ, গল্প তো ভালোই ফেঁদেছিস, কিন্তু তোর এই গল্পে তো আমার মন ভুললো না। এই শোন, রবিশকে বেশ কিছু উত্তম মধ্যম দিয়ে ডাব খাওয়ার জন্মের মতো ভুলিয়ে দিয়ে আয়। আর ওর কাছে দুটো হাতে ডাব আছে, ওটা কেড়ে নিয়ে আমাকে দে। এই আদেশ পাওয়া মাত্রই মগা রবিশের হাত থেকে ডাব দুটোকে কেড়ে নেয়। মরল মশাই লোকজন এসে রবিশকে বেধর্মর মতো মেরে জঙ্গলে ফেলে দিয়ে আসে। তারপর 3 দিন কেটে যায়। ওদিকে তখন রবিশের বাড়িতে মা বাবা যে সেই আমার জন্য ডাব কিনতে গেল, আর আজ 3 দিন হয়ে গেল, এখনো কেন আসছে না মা? গ্রামের কত মানুষকে জিজ্ঞাসা করলাম, কেউ তার খোঁজ দিতে পারছে না। বাবার কাছে আমি ডাব খেতে বায়না না করলে বাবা হয়তো বাড়িতেই থাকতো, তাই না মা? আমি আর ডাব খাবো না। বাবা, তুমি বাড়িতে চলে আসো। ও বাবা, তুমি বাড়িতে চলে আসো বাবা। আজ 3 দিন ধরে আমি জঙ্গলে পড়ে আছি, কেউ আমাকে বাঁচাতে এলো না দিদি। আজ আমার প্যান্টটা বেরিয়ে গেল, মেয়ে
এবার কি হবে দিদি? তুই কিছু চিন্তা করিস না ভাই, আমি মরল মশাইকে উচিত শিক্ষা দিব, তুই আমার সাথে আয়। এরপর শাকচুন্নি উড়ে গিয়ে সেই গ্রামে যত ডাব গাছ ছিল সেই সব ডাবগুলি সেই রাতে শাকচুন্নি সাবার করে দিয়েছিল। এই চল তো, ব্যাপারটা কি হলো? গোটা গ্রামে এত ডাব এক রাতে কে খেলো? আমি কিছু বুঝতে পারছি না কর্তা। তবে কি আমি গোটা গ্রামে আজ রাত থেকে পাহারা দেওয়ার ব্যবস্থা করব? হ্যাঁ হ্যাঁ, তাই কর। আজ রাত থেকে সকলে মিলে পালা করে পাহারা দেওয়ার ব্যবস্থা করবি, বুঝলি? আর সেই রাতে মোড়ল মশাইয়ের কিছু লোকজন মিলে নারকেল গাছগুলি পাহারা দিতে থাকে। আচ্ছা আচ্ছা, ডাব গাছ পাড়া দেওয়া হচ্ছে, দাঁড়া তাহলে আমি তোদের দেখাচ্ছি মজা। এই কথা বলে শাকচুন্নি ডাবগুলি পারে আর ঢক ঢক করে খায়, আর সেই ডাবগুলি খেয়ে ছুঁড়ে মারে লোকগুলোর দিকে। আমার মাথা মনে ফেটে গেল রে। আরে কাঁচাটা পড়লো কি করবে আমার মাথায়? না গো মগাদা, গোটা ডাব নয়, ডাবটা খাওয়া। আর সাথে সাথেই শ্যামলের মাথায় আরেকটা খাওয়া ডাব ফেলে দেয়। ওরে বাপরে, কে রে কে রে আমার মাথায় ডাব ছুঁড়ে ফেললি রে? এরকম ভাবে সেখানে যতজন ছিল পর পর সবার মাথায় খোলা ডাব ফুটতে থাকে। ওরে, এখানে আর থাকা চলবে না, চল সবাই পালায়, খাওয়া ডাবগুলি কুড়িয়ে নে, মরণ মশাইকে গিয়ে দেখাতে হবে। চল চল তাড়াতাড়ি চল। এরপর তারা মোড়ল মশাইয়ের কাছে এসে পৌঁছায়। তারপর তারা পুরো ঘটনাটা খুলে বলে। বলিস কি রে, লুকিয়ে লুকিয়ে কে এমন কাণ্ড করছে? ঠিক আছে, তোরা যে যার বাড়ি চলে যা, কাল সকালে আমি যে আগাড়া করব। এর পরের দিন সকালবেলা মরল গিন্নি মগাকে ডেকে বলেন, মগা, ও মগা, এদিকে আয় তো একবার। আমাকে ডাকছিলেন গিন্নিমা, বলুন কি বলবেন? মগা, একটা ডাব নিয়ে এসো, আমার ছেলেকে খাওয়াবো ডাব, অনেকদিন হয়ে গেল ডাব খাওয়ানো হয়নি। যা তো গিয়ে তুই একটা ডাব পেরে নিয়ে আয়, যা যা তাড়াতাড়ি যা। গাছে কি আর ডাব আছে গিন্নিমা? রাতে তো সব ডাব চুরি করে কে খেয়ে নিয়েছে। বাজে কথা বলিস না, আমি যা বলছি এই গাছ ও গাছ খুঁজে নিয়ে নে, আমাকে অত্যন্ত একটা ডাব পেরে নিয়ে এনে দে, আমি খোকাকে নিয়ে বাগানে আসছি। মগা বাগানে পৌঁছে অনেক খোঁজাখুঁজির পর অবশেষে একটা ডাব দেখতে পায়। তারপর সেই গাছে উঠে মগা যেই ডাব পাড়তে যাবে, কি রে মগা, গাছে উঠেছিস বুঝি? কিন্তু গাছ থেকে তো তুই আজ নামতে পাবি না, তোকে তো আজ থেকে এই গাছেই থাকতে হবে। চোখের সামনে শাকচুন্নিকে দেখে মগা তো একেবারে অজ্ঞান হয়ে যায়। তখন শাকচুন্নি জাদু করে তাকে গাছে ঘুমিয়ে দেয় এবং ডাব হাতে নিয়ে নিচে নেমে আসে। রবিশ ভাই আমার, তাড়াতাড়ি সামনে আয়। আর সাথে সাথে রবিশের ভূত শাকচুন্নির সামনে আসে। এনে ডাবটা মার আর মগার রূপ ধর। রবিশের ভূত শাকচুন্নির কথা শুনে তাড়াতাড়ি মগার রূপ ধারণ করে। তারপর শাকচুন্নির হাত থেকে ডাবটি নেয় আর শাকচুন্নি ডাবটিতে মন্ত্র করে দেয়। জমিদার গিন্নি তার ছেলেকে নিয়ে এক্ষুনি এই বাগানে আসছে, তাকে এই ডাবটা দিবি আর বলবি এটা ছোট বাবুকে খাইয়ে দিতে, আর আমি আরেকটা আপনার জন্য ডাব পেরে এনে দিচ্ছি। এই কথা বলে শাকচুন্নি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। তারপর মরল মশাইয়ের গিন্নি তার ছেলেকে নিয়ে সেখানে পৌঁছয়। এই নিন গিন্নি, এই ডাবটা আপনি বরং ছোট বাবুকে খাইয়ে দিন, আপনাকে আমি আর একটা ডাব পেরে দিচ্ছি, নিন ধরেন। কি মজা, কি মজা, আমি ডাব খাবো, আমার ডাব খেতে খুব ভালো লাগে, কি মজা, আমি ডাব খাবো। আচ্ছা আচ্ছা, তুই ডাবটা খাবি। মগা শোন, তুই এক্ষুনি গিয়ে আর একটা ডাব পেরে নিয়ে আন। এরপর ভূত মগা সেখান থেকে চলে যায়। তারপর ছোট কাকা মনের আনন্দ ডাব খেতে থাকে। তারপরেই
ও মা, ও মা, আমার শরীরটা কেমন করছে, আমার আমার মাথাটাও কেমন করছে। ও মা, ও মা, মা। হাউ মাউ কাউ। এ কি বলছিস খোকা? এ কি হলো তোর খোকা? শান্ত হও খোকা, এমন দুষ্টুমি করো না খোকা। সে কিছুতেই শান্ত হয় না। সে কি বলে বা হেসে চলে, আবার কখনো কান্না করে, আবার কি আজে বাজে বকতে থাকে। আর এই দেখে মরল গিন্নি সে ভয়ে চিৎকার করতে থাকে। ওগো, কে কোথায় আছো গো? মোড়ল মশাইকে গিয়ে একটু খবর দাঁড়াবো, খোকা কেমন যে করছে। সবাই খোকাকে ধরে নিয়ে গিয়ে বাড়ির উঠানে এসে পৌঁছায়। আর তাকে দেখতে ডাক্তারও সেখানে আসেন। আর ডাক্তারবাবু ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে তাদেরকে বলেন, দেখুন মরল মশাই, আমি কোনো ক্ষণগতি দেখছি না। এটা ডাক্তার বা কোনো ওষুধের দ্বারাই হবে না। আপনি বরং একটা ওঝা ডাকুন। এই কে কোথায় আছি, তাড়াতাড়ি গ্রামে গিয়ে ওঝাকে ডেকে নিয়ে আয়, আর তাকে গিয়ে সমস্ত কথা খুলে বল, আর তাড়াতাড়ি এখানে আসতে বল। এই কথা শুনে শ্যামল তাড়াতাড়ি ওঝার কাছে চলে যায়। আর ওদিকে তখন ভাই রাজু, এবার গয়নি রাখ, দাঁত চোরও ধরা পড়বে, এবার তোরও মুক্তি ঘুরবে। তোমার কি হবে দিদি ভাই? আমাকে এখনো পেটলোকে কিছুদিন থাকতে হবে ভাই, তারপরে আমার মুক্তি ঘটবে। এদিকে ততক্ষণই মোড়ল মশাইয়ের বাড়িতে ওঝা এসে হোমযজ্ঞ শুরু করে দেয়। আর সেই মন্ত্রের যজ্ঞের টানে ধরা পড়ে রবিশের ভূত আর শাকচুন্নি। বল, কে তোরা? কি চাস? মরল মশাইয়ের ছেলের সাথে কেন তোরা এমন করছিস? এই কথা শুনে শাকচুন্নি তাদের পুরো ঘটনাটা খুলে বলে। আর শাকচুন্নি পুরো ঘটনাটা বলার পর তাদের আরো বলে, এবার তোমরা বলো, সেদিন সত্যি সত্যি কে রাত চুরি করেছিল? না হলে আমি মরলের ছেলেকে কিছুতেই মুক্তি দেব না, উল্টে গোটা গ্রাম আমি উজাড় করে দেব। ওরে বাবা, এমন করো না। আমি বলছি সেদিন রাতে মহাদা চুরি করেছিল। নিজেরা চুরি করে দোষটা অন্যের ঘাড়ে চাপিয়ে আর জীবনটা নষ্ট করে দিলি। এর জন্য তাদের কঠিন শাস্তি পেতে হবে, এর উচিত শিক্ষা আমি দেব। আমাদের বড় ভুল হয়েছে শাকচুন্নি, আমার ছেলেকে তুমি ছেড়ে দাও। এরকম ভাবে নানান কথা বলতে বলতে পিছন থেকে রাহুল কুমার মেজ ডাইনিকে এক ধাক্কা মেরে পুকুরের জলে ফেলে দেয়। মণিমালা, মণিমালা, কোথায় গেল আমার মণিমালা? কি হলো আমার মণিমালার? মণিমালা, মণিমালা। রাহুল কুমারের ডাকাডাকি দেখে সেখানে টুনি পাখি আছে। তুমি এসেছো রাহুল কুমার, আমি তোমার অপেক্ষায় ছিলাম। এতক্ষণ কোথায় ছিলে তুমি? নদীর এই স্থান নিরাপদ ভেবে আমি মণিমালাকে এখানে রেখেই সমুদ্রের তলদেশে পরিস্থিতি বুঝতে গিয়েছিলাম, কিন্তু এখানে এসে দেখি নেই মণিমালা। রাহুল কুমার, তবে তোমার সব কথা খুলে বলি, মন দিয়ে শোনো। এরপর টুনি পাখি রাহুল কুমারকে মেজ ডাইনির কথা ও নদীতে বান ঘটনার কথা খুলে বলে। আর ওদিকে তখন, শোনো বাচ্চারা, তোমরা একদম ভয় পেও না, ডাইনিকে শাস্তি দেওয়ার উপায় আমরা ঠিক খুঁজে বার করব। কিন্তু আমরা কিছু করার আগে যদি ডাইনি আমাদের খেয়ে নেয়? আরে, ডাইনি আমাদের ছোট বলে পুকুরে জলে ছেড়ে দিয়েছিল, কিন্তু জলপরি তো বড়, তাহলে? এইসব কথা আলোচনা হতে হতে সেখানে রাহুল কুমার এসে পৌঁছায়। মণিমালা, মণিমালা, তুমি কোথায়? তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? রাহুল কুমার, তুমি এসেছো? দেখো না মেজ ডাইনি আমাকে এই পুকুরে। ও তুমি এখানে, এই পুকুরে? টুনি পাখির কাছে আমি সব কথা শুনেছি। এই নাও, জাদু মুক্তের সাহায্যে মানব রূপে এই পুকুর থেকে উঠে আসো। শুধু আমি নয় রাহুল কুমার, এই পুকুরে অনেক মানব সন্তানও রয়েছে যাদেরকে ডাইনি এরপর মণিমালা রাহুল কুমারকে ওই পুকুরের বন্দি বাচ্চাগুলির সাথে ঘটে যাওয়া সমস্ত কথা খুলে বলে। আর এইসব কথা শুনে রাহুল কুমার বলে,
ঠিক আছে, তাহলে আমি এখন থেকে এই পুকুরেই থাকবো। ওই মেজ ডাইনিকে আমাকে দেখতেই হবে। তারপর রাহুল কুমার মানব রূপ ছেড়ে মৎস্য কুমারের রূপ ধরে পুকুরের জলে চলে আসে। ওদিকে তখন গ্রামে আজ 2 দিন হয়ে গেল, আমাদের বাচ্চাদের কোনো খবর পাওয়া গেল না। হ্যাঁ তাই তো, ওরা কোথায় আছে, কেমন আছে, কিছুই তো বুঝতে পারছি না। এত দুশ্চিন্তা করো না, অনুসন্ধান তো চলছে, ওদের ঠিক খুঁজে পাওয়া যাবে। আর এইভাবে বৃদ্ধ কাকা তাদের সান্ত্বনা দিতে থাকে। আর ওদিকে তখন ভোলা চোর সেদিন জঙ্গলের পুকুর থেকে মাছ চুরি করে যা পয়সা পেয়েছিলাম তা শেষ হতে চললো। এখন তো কিছু একটা করতেই হবে। আজ রাতের দিকে একটা শুভ মুহূর্ত দেখেই এইভাবে ভোলা চোর বসে বসে আবার চুরি করার পরিকল্পনা ভাবে। সেদিনের রাতের বেলায় এইটাও মাঝ হেঁটে হেঁটে গিরি শাকচুন্নির সাথে দেখা করতে গিয়ে 2 দিন পেরিয়ে গেল। উঠতে পারলে কতই না ভালো হতো। আর এদিকে আমার পুকুরের মাছগুলি কি খবর কে জানি। আর ডাইনির গলা শুনতে পেয়ে পুকুরের জলে সব মাছেরা, জলপরি, জলকুমার সবাই একদম চুপ। সে কি বলছে, সে কি করছে, সে কি করতে চলেছে, আমাকে আগে বুঝতে দাও। গেরি শাকচুন্নির বাড়িতে বেড়াতে যাওয়াটা ফালতু হলো। বেটে কিপটে শুধু তাল খেয়ে ছেড়ে দিল। কোথাও মাছ ভাজা, ছাগল, মুরগি খাওয়াবে তা নয়, শুধু শুধু হেঁটে গিয়ে আমি ক্লান্ত হয়ে গেলাম। এরপর মেজ ডাইনি আপন মনে কথা বলতে বলতে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ে। তারপর হঠাৎ এই যা, পুকুরটা তো একবার দেখা হলো না, তো যাই একবার জালটা দিয়ে ফেলে দেখি। ডাইনি যখন পুকুরের জলে আসবে বলে জাল নিতে ব্যস্ত, এদিকে তখন মণিমালা, বাচ্চারা সকলে তোমরা শোনো, আমি পুকুরের জল থেকে উঠে পাশেই লুকিয়ে থাকছি। কিন্তু আমরা জাদুমুক্তের সাহায্যে এদের বাঁচাতে পারবো না। এদের বাঁচাতে তো ডাইনির জাদুর সাহায্যের প্রয়োজন। হ্যাঁ, ডাইনিকে জব্দ করতে হলে ওর কোনো দুর্বলতা আমাদের খুঁজে বার করতে হবে। তোমরা নানান ভাবে ওকে কথার ছলে ব্যস্ত রেখো, দেখি আমি কি করতে পারি। এই বলে রাহুল কুমার মানুষের রূপ ধরে পুকুর থেকে উঠে আসে আর গাছের আড়ালে লুকিয়ে পড়ে। তারপর ডাইনি পুকুরে আসতেই একে ডাইনি, আমাদের ধরতে তুমি মস্ত বড় জাল এনেছো। তুমি তো পুকুরে নেমে আমাদের ধরতে পারো। দূর বোকা, জলে নামলে তো আমার কোনো জাদুই কাজ করে না। আর জলে নামলে তো আমি ভালোভাবে সাঁতার কাটতেও জানি না। তাই আমি এই জাল ফেলে তোদেরকে ধরবো, বুঝলি? এরকম ভাবে নানান কথা বলতে বলতে পিছন থেকে রাহুল কুমার এসে মেজ ডাইনিকে এক ধাক্কা মেরে পুকুরের জলে ফেলে দেয়। ডাইনি জলে পড়ে নিজেই বাঁচাও বাঁচাও চেঁচাচ্ছে। এবার বল ডাইনি, কোন জাদুতে বাচ্চাগুলিকে মাছ থেকে মানুষ রূপে ফেরানো যাবে? ওরে বাবা, এটা আবার কে? তুই আমাকে জলে ধাক্কা মেরেছিস তাই না? শিগগিরই আমাকে জল থেকে তোল। তারপর মণিমালাও নিজের রূপ বদলে মানুষের রূপ ধরে রাহুল কুমারের পাশে এসে দাঁড়ায়। এগুলো রাহুল কুমার আমাকে বাঁচাতে এখানে এসেছে। এবার তুমি বাচ্চাদের বাঁচানোর জাদু মন্ত্র বলো, না হলে তুমি এখানে চিরকাল পুকুরের জলে বন্দি থাকবে। ওরে বাবা, না না না, বলছি কিন্তু আমাকেও পুকুরের জল থেকে তুলবি আগে, কথা দে আগে। হ্যাঁ হ্যাঁ তুলবো, কথা দিচ্ছি, কিন্তু বাচ্চাদের বাঁচানোর আগে উপায় বল। তখন মেজ ডাইনি তাদেরকে যেমনটি করতে বলে রাহুল কুমার তার কথা মতো তার ঘরে গিয়ে দেখে একটি বোতলে লাল জাদু তরল রয়েছে।
আর সেই তরল নিয়ে এসে পুকুরের জলে ঢেলে দিতেই বাচ্চাগুলি মানব রূপ ফিরে পায়। কিন্তু ডাইনি এবার আমাকে জল থেকে তোল, আমি তোকে বাচ্চাদের বাঁচানোর উপায় বলে দিলাম। আর এদিকে এই মুহূর্তে কেউ আসছে এমন আওয়াজ পেয়ে তারা সকলে লুকিয়ে পড়ে। আর ডাইনি তখন জলে ডুব দিয়ে দেয়। আর এদিকে তখন ওহো, আজও পরিবেশ দেখছি একেবারে পরিষ্কার, জল বৃষ্টি কিছুই নেই, জনমানুষের দেখাও নেই, শুধু জালটা ফেলবো আর মাছ ধরে কেটে পড়বো। এরপর ভোলা পুকুরের কাছে এসে জালটিকে ঝপাং করে পুকুরের জলে ফেলে তার জালে ডাইনি আটকা পড়ে। তারপর ওই বাবা, জলটা তো অনেক ভারী, মনে হয় অনেক মাছ পড়েছে। ও এরপর ভোলা জেলে জাল পাড়ে টেনে তুলতেই বেটা বদমাস চোর, খুব না আমার পুকুরে মাছ চুরি করে বাজারে বিক্রি করা হচ্ছে। হতচ্ছাড়া, তোর জন্য সব গন্ডগোল হচ্ছে আমার। ওরে বাবা রে, এই যে ডাইনি। আর তোর জন্য আমি পুকুরে জলে ডুবে যাচ্ছিলাম, আর তোর একদিন কি আমার একদিন। এই কথা বলে ডাইনি জাদু করে ভোলা চোরকে বিড়াল বানিয়ে দেয়। এরপর সকলে আড়াল থেকে বেরিয়ে আসে। ডাইনি, এবার তোমার মাছ চোর বিড়ালকে সামলিয়ে রেখো, আমরা এবার চললাম। এই কথা বলে মণিমালা, জলপরি আর রাহুল কুমার সব বাচ্চাদের জঙ্গল থেকে বেরিয়ে গ্রামের ধারে কাছে এসে দাঁড়ায়। দাঁড়াও মণিমালা, আমাদের আরো একটা কাজ বাকি আছে। তারপর রাহুল কুমার বাচ্চাগুলির উপর জাদু করে তার কথা ও মণিমালা জলপরির কথা ভুলিয়ে দেয়। তারপর সেখান থেকে তারা চলে যায় আর বাচ্চাগুলিও গ্রামে ফিরে যে যার বাড়ি চলে যায়। আমাদের গল্প এখানেই শেষ। আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। আর নতুন নতুন গল্প দেখতে চাইলে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আর কমেন্টে জানাবেন আমাদের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো। ধন্যবাদ বন্ধুরা, সকলে ভালো থাকুন।